আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। জ্ঞান ফিরে পেয়ে বুঝতে পারলাম না ঠিক কয়টা বাজে এখন। ধপ করে উঠে বসি, কিন্তু উঠতে গিয়ে বুঝলাম কোমর থেকে পায়ের নিচ অবধি চিনচিনে ব্যথা। ব্যথায় দমবন্ধ হবার জোগাড়। তারপর কোনো রকম পিছন ফিরে জানালার দিকে তাকালাম, দেখি দিনের আলো মিলিয়ে আসছে, তার মানে সন্ধে হবার পথে। এদিকে হাতের কাছে মোবাইলটা নেই, থাকার কথাও না। ঘটনাটা ঘটবার আগে ভাতের প্লেট হাতে নিয়ে রাফিকে ফোন করেছিলাম। ধুর, কিছুটা ভুল হলো বলতে। রাফি আমাকে ফোন করেছিল, কিন্তু তারপরই ঘটনাটা ঘটল। হঠাৎ পুরো বাড়ির লাইটগুলো অফ হয়ে গেল। একে তো বাইরের মেঘলা আকাশ, এই বিকেলবেলাতেও চারিদিক অন্ধকার হয়ে আছে, তার উপর এখন আবার কারেন্ট চলে গেল। বাহিরের দিকে তাকিয়ে দেখলাম সব বাড়িতেই কারেন্ট আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে নেই। এমন কেন হলো বুঝতে পারলাম না। পুরো ঘর অন্ধকার। ক্যান্ডেল জ্বালানোর জন্য উঠে দাঁড়াতেই হঠাৎ মেন দরজায় খট করে দরজা খোলার শব্দ হলো। এই এমন সময় হঠাৎ কে এলো? আমার বোন, সে তো কোচিংয়ে, তার আসতে দেরি হবে। আর রাফি, সে তো অফিসে। এই তো মিনিট দুয়েক আগে তার সাথে আমার কথা হয়েছে। তাহলে দরজা কে খুলছে? আমার আর রাফির কাছে ছাড়া এই বাসার চাবি আর কারো কাছে নেই। তাহলে মনের ভেতরেও ভয় বাসা বাড়তে লাগলো। আর কেনই বা ভয় লাগবে না? পুরো বাসায় আমি একা ছাড়া আর কেউ নেই। যদি চোর হয়, তখন নানান কথা মনে আসতে লাগলো। কিন্তু আমার ভাবনা চিরস্থায়ী হলো না। কিছু মুহূর্তের মধ্যেই হাট করে দরজা খুলে গেল। অন্ধকারে কে প্রবেশ করেছে বুঝতে পারিনি, তাই আমি গলা ছেড়ে চেঁচিয়ে বললাম, কে এসেছে? রাফি, তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অন্ধকারেও একটা ছায়া মূর্তিকে দেখতে পাচ্ছি দরজার কাছে। সে যে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে, সেটা আমি বুঝতে পারছি। আমি এতটাই ভয় পেয়েছি যে পিছিয়ে যেতেও ভুলে গেছি। ঠাঁই দাঁড়িয়ে রইলাম, শুধু একটা কথাই বলতে লাগলাম, কে আপনি? কথা বলছেন না কেন? এদিকে ততক্ষণে ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়াতেই তার মুখ থেকে একটা বোটকা গন্ধ বেরিয়ে আসছে। এ যে মদ খেয়ে মাতাল হয়ে আছে বুঝতে বাকি রইল না। আর এটাও বুঝতে বাকি রইল না লোকটা কে। তবে আমি তাকে চিনতে দেরি করে ফেলেছি। এখন যে আমার পিছিয়ে যাওয়ারও আর কোনো উপায় নেই। তারপরেও আমি হাল ছাড়লাম না। অন্ধকারে দৌড়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। লোকটা খপ করে আমার হাত ধরে ফেলল। আমার হাত ধরতেই আমি চেঁচিয়ে বললাম, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আপনার তো সাহস কম না। বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করে আমার সাথে বেয়াদবি করছেন। আপনাকে আমি পুলিশে দেব। কথাটা শেষ হতেই লোকটা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিল। আমিও দেয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। এদিকে লোকটা সেই সুযোগে আমার পা টেনে ধরে তার কাছে নিয়ে এসে আমার কোমরের উপর বসে পড়ল। এবার আমি চাইলেও আর উঠতে পারবো না। লোকটা কী মতলবে এখানে এসেছে তা আমি বুঝে গেছি। এদিকে লোকটা আমার কোমরের ওপর বসে আমার দুই বাহু শক্ত করে চেপে ধরে আমার উপর ঝুঁকে কিস করার চেষ্টা করছে, কিন্তু আমি নড়াচড়া করার কারণে সে আমাকে কোনোভাবেই কিস করতে পারছে না। এবার সে আমার বাহু ছেড়ে দিয়ে যত জোরে পেরেছে তত জোরে আমার মুখে থাপ্পড় আর ঘুষি মারতে লাগলো। কয়েকটা থাপ্পড় আর ঘুষি খেয়ে আমি পুরোপুরি নিতিয়ে পড়েছি। নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছি। এটা দেখে লোকটার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে এবার আমার বুকের ওপর থেকে শাড়ি সরিয়ে দিল। তারপর ঝুঁকে পড়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এবার সে আমার ওপর লম্বা হয়ে শুয়ে পড়ে প্যান্টের বেল্ট খুলে এক ছটকায় নিজের প্যান্ট খুলে ফেলল। ধস্তাধস্তি করার কারণে আমার শাড়ি হাঁটুর ওপর উঠে গেছে। সে এবার এক হাতে আমার শাড়ি আরও উপরে উঠিয়ে ফেলে, তারপর নিজের চাহিদা মেটাতে সামর্থ্য হয়। আমার ব্লাউজ খুলে বুক উন্মুক্ত করে সেখানে তার মুখ ডুবিয়ে দেয়। এদিকে আমি ব্যথায় ছটফট করছি, চোখ দিয়ে গল গল করে জল গড়িয়ে পড়ছে। এতদিন সে তকে তকে ছিল এই সুযোগটার জন্য, আজ সেটা পেয়ে গেল। প্রায় ঘণ্টাখানেক ধরে মানসিক অমানসিক নির্যাতন করল আমার ওপর। আমার শরীর পুরো দুর্বল হয়ে পড়ল। সে এবার আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে প্যান্ট পরে নিল। তারপর কোত্থেকে যেন লোহার একটা ডান্ডা এনে আমার মাথায় সজোর একটা বাড়ি মারল। এরপর সে টলতে টলতে বেরিয়ে গেল, আর আমি ছটফট করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড আমাকে ফোন করে তখন জিজ্ঞেস করছিল আমি খাবার খেয়েছি কিনা। আসলে আমি খাবার ব্যাপারে বরাবরই অনীহা, আর এখন তো সেটা অভ্যাস হয়ে গেছে। রাফি অফিস থেকে ফোন করে মিষ্টি গলায় যতক্ষণ না বলবে আমার বউটা খেয়েছে তো, ততক্ষণ যেন খেতেই ইচ্ছে করে না। মাঝে মাঝে আমার মনে হয় এতটা ভালোবাসার যোগ্য তো আমি।
আমার বান্ধবীরা প্রথম প্রথম বলতো এই ভালোবাসা কই যাবে পালিয়ে সংসারের জাতাকলে, কিন্তু যায়নি। আর কয়েকদিন পর আমাদের 5 বছর পূর্ণ হবে বিয়ের। কই, ভালোবাসার তো কোনো ঘাটতি হয়নি। সে যে আমাকে প্রচুর ভালোবাসে। এই তো আমার ছোট বোন রাইসা এই বাড়িতে থেকেই পড়াশুনো করছে। প্রথমে যখন রাইসা হোস্টেলে উঠল, রাফি সে কি রাগ। সে বলে বোনের বাড়ি থাকতে কেন ও হোস্টেলে থাকবে। তাও সত্য, কারণ বাবার রোজগার স্বল্প। বছর দিনেক আগে রিটায়ার করে বাসার পাশে একটা মুদি দোকান খুলে বসেছে। তার পক্ষে ঢাকায় মেয়ের পড়াশোনার খরচ চালানো কিছুটা তো ঝুঁকিই বটে, কিন্তু সে কথা কি রাফিকে বলা যায়? তারপরও সে যে নিজে থেকে আমার ছোট বোনকে এই বাড়িতে থাকতে দিয়েছে, সেটাই অনেক। অনেকবার মাকে বলেছিলাম তুমি অন্তত আমার কাছে এসে থাকো, কিন্তু মা সবসময় বলে মেয়ের বাড়িতে গিয়ে অতদিন থাকা যায় না রে মা। ভাগ্যিস রাইসা এখানে আছে, নইলে কেমন একা হয়ে যেতাম আমি। আমার কিছুই বলতে হয়নি। একদিন এক ছুটির সকালে রাফি আমাকে না জানিয়ে চলে গিয়েছিল। তারপর ওখানে গিয়ে হাঁক ডাক করে রাইসাকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে রাইসা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, আপা তোর বর এমন দজ্জাল কেন? একদম যা ইচ্ছে নয় তাই। কি করেছে জানিস আপা? আমার বান্ধবীদের সামনে দাঁড়িয়ে আমাকে এমন জোরে মাথায় ঠোসা মারল, আমি প্রায় উড়ে গিয়ে পড়েছিলাম আরেকটু হলে। ছি আপা, আমি মুখ দেখাবো কেমন করে বলতো? বোনের কথা শুনে আমি হেসে গড়িয়ে পড়লাম। আমাদের ছোট্ট সংসার রাইসা আসাতে বেড়ে হলো একটুখানি বড়। কথাগুলো মনে পড়তেই শরীরের ব্যথা নিয়েও আমি হেসে ফেললাম। তারপর হঠাৎ মনে হলো আমাকে এই মুহূর্তে এই বাসা থেকে বেরোতে হবে। বহু কষ্টে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগোতে শুরু করলাম। হ্যাঁ, মনে পড়েছে, ফোনটা আছে খাবার ঘরে। ধীরে ধীরে ফোনের কাছে গিয়ে ফোন হাতে নিতেই হঠাৎ ঘরের মেইন দরজাটা আলগোচে বন্ধ হলো। তার মানে কি লোকটা এখনও আছে? তারপর তাড়াহুড়ো করে রাফিকে ফোন করতে যাব। সেই সময় দেখলাম রাফির মিষ্টি একটা খুদে বার্তা। বউ, আমি মিটিংয়ে ঢুকছি, আজ খানিক দেরি হবে বাড়ি ফিরতে। তোমাদের 2 বোনের জন্য কিছু আনতে হবে। মেসেজটা পড়ে আমার চোখে জল এলো। এত কেন ভালো ও? অথচ জানিও না আজ কি ঘটে গেল তার আদরের বউয়ের সাথে। না, দেরি করা যাবে না। ডায়াল লিস্টের 2য় নাম্বার হলো রাইসার। ওকে একটা ফোন করে জানাতে হবে শীঘ্রই। ঠিক সেই মুহূর্তেই মনে পড়ল প্রতি শনি মঙ্গল বৃহস্পতি রাইসা কোচিংয়ে থাকে। এখন ওর ফোন সাইলেন্ট। তবে এখন আমি এক মুহূর্ত ভাবলাম, বাবা মারের বাসাও ঢাকায় না, তারা থাকে টাঙ্গাইলে। থাকলেও এই অবস্থায় গেলে মা মূর্ছা যেত। বাবা কি করত আমি জানি না, হয়তো এই ঘটনার জন্য আমাকেই দোষারোপ করত। আমাদের বাবা মায়ের সম্পর্কটা কেমন আবছা। আমার মন ভর্তি অভিমান ছিল বাবাকে নিয়ে। কারণ যখনই বাবা মায়ের মৃত্যুর বছর না ঘটতেই বিয়ে করে নিল, তখনই আমার ঘর হয়ে গেল আলাদা। প্রতি রাতে আমি কেঁদে বালিশ ভিজাতে ভিজাতে শুনতাম বাবার ঘরের চাপা হাসির শব্দ। আচ্ছা, বাবা কি করে পারল এত দ্রুত মায়ের স্মৃতিগুলো ভুলে যেতে? কি করে পারল ভুলে যেতে তার মেয়ে একা অন্ধকারে ভয় পায়? বাবা মায়ের মাঝে শুয়ে যে মেয়ে আদরে বড় হয়েছে, এক মুহূর্তেই সেই মেয়ে পর হয়ে গেল বুঝি। সে যাগ্যে বাবার স্ত্রী মানে সৎমাকে একসময় মা ভাবা শুরু করলেও বাবার সাথে রয়ে গেল দূরত্ব। অথচ রাইসাকে বাবা কত আদর করে। সে যাগ্যে এখন আমাকে বেরোতে হবে। বারবার কেন যে একটার পর একটা অতীত মনের পর্দায় ভেসে উঠছে এই মুহূর্তে বুঝতে পারছি না। এই বাসা এখন একেবারে নিরাপদ না আমার জন্য। আবার যদি বাড়িওয়ালার সেই ভাগ্নে দেখে ফেলে তাহলে বিরাট বিপদ হবে। হ্যাঁ, আমার সর্বনাশ ওই বাড়িওয়ালার ভাগ্নে করেছে। ও আমাকে দেখলেই কেমন করে যেন তাকিয়ে থাকত। চোখের দৃষ্টি মোটেই ভালো ছিল না। এটা আমি অনেকবার রাফিকে বলেছি, কিন্তু সে আমার কথায় গুরুত্ব দেয়নি। অনেকবার বলেছি এই বাসা চেঞ্জ করতে, কিন্তু সে আমার কথা শোনেই না। যাই হোক, এদিকে ফ্লোরে ছোপ ছোপ রক্ত, আর আমার শাড়িটাও ভিজে গেছে রক্তে। আজ শখ করে এই শাড়িটা পরেছিলাম রাফিকে চমকে দেব বলে। কতদিন ধরেও বলছিল, পাখি কতদিন হয়ে গেল তুমি শাড়ি পরো না? কিন্তু আজ যখন এই শাড়িটা পরলাম তখনই এই বিপত্তি। নানান কথা মাথায় ঘোরপাক খাচ্ছে। এদিকে মাগরিবের আজান পড়েছে, এখন আধার হয়ে আসবে চারিদিক। বের হওয়ার জন্য এখনই ঠিক সময়। দারোয়ান চাচাও এতে জড়িত আছে। সে এখন নামাজ পড়তে যাবে। এই লোকটাকে কতই না শ্রদ্ধা করতাম আমি। ভালো কিছু রাঁধলে এই বুড়ো লোকটাকে খাবার পাঠিয়ে দিতাম, আর সে কিনা সাহায্য করল বাড়িওয়ালার ভাগ্নেকে আমার সর্বনাশ করতে। না হয় এই ফ্ল্যাটের চাবি কিভাবে পেল ছেলেটা? ও, বলতে ভুলে গেছি, এই ফ্ল্যাটের একটা চাবি দারোয়ানের কাছেও আছে। মাঝে মাঝে আমরা কয়েকদিনের জন্য চলে গেলে তখন সে ফ্ল্যাট দেখাশোনা করে। আমি ঘরের কোনো বাতি জ্বালালাম না। আলগোছে বারান্দায় গিয়ে দাঁড়ালাম।
বারান্দায় আড়ালে থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম দারোয়ান চাচা টুপি মাথায় গিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের খোলা বারান্দা, এর উপরের ফ্লোরে বাড়িওয়ালার ভাগ্নের মদ জোয়ার আসর বসে। কি মনে হতেই আমি চট করে ওয়াশরুমে ঢুকে পায়ের কাছে লেগে শুকিয়ে থাকা চটচটে ভেজা রক্ত ধুয়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কল ছাড়লাম না। বালতি দিয়ে ঠান্ডা পানিতেই ধুয়ে নিলাম, কিন্তু কিছুতেই যেন রক্ত উঠছে না। না, এখন চিন্তা করার সময় নেই আমার। আমাকে দ্রুত যেতে হবে রাফির অফিসে। আচ্ছা, সিঁড়িতে কি পায়ের মৃদু শব্দ ভেসে আসছে? সেই লোকটা নয় তো? আমি মরে গেছি কিনা তা নিশ্চিত হতে আবার কি দেখতে আসছে? আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাতে লাগল। আমি ধীরে ধীরে খাবার ঘরে গিয়ে দেখি দরজা খোলা। সে কি? আমি কি তবে তাড়াহুড়ায় ঠিকমতো আটকাইনি দরজাটা? না না, এটা হতে দেওয়া যাবে না। আমি দৌড়ে চলে এলাম ঘরের বাহিরে। না, সিঁড়িতে কেউ নেই। তবে হ্যাঁ, উপরে গুটি কয়েক পায়ের শব্দ শোনা যাচ্ছে। ওরা নেমে আসার আগেই সিঁড়ি বেয়ে আমাকে নেমে বেরিয়ে যেতে হবে। এইভাবে তাড়াতাড়ি সিঁড়ি মেয়ে নিচে নেমে এলাম। বাড়ির মেইন গেটের কাছে আসতেই হঠাৎ আমার মনে হলো, সবার ঘরে কি কিছু পড়েছিল? জমাট বাঁধা অন্ধকারে চোখে ঠের করতে পারিনি আমি। সব চিন্তা বাদ দিয়ে আমি দ্রুত বেগে দৌড়তে লাগলাম। দোতানায় আমার মোবাইল ফোন আর টাকার ব্যাগ সবই রেখে এসেছি। এমনকি শব্দ হবে বলে পায়ের স্যান্ডেলও গলায়নি। এখান থেকে রাফির অফিস দূরত্ব বেশি না, তবে তা পায়ে হেঁটে যাওয়ার মতোও না। আমি অত শত না ভেবে চলন্ত বাসে লাফিয়ে উঠে পড়লাম। ভেবেছিলাম কন্ট্রাক্টর ছেলেটা কিছু বলবে, কিন্তু না, সে ভাড়া তুলতেই ব্যস্ত। তবে আমার কাছে যে টাকা নেই, কি বলবো? হাতের আংটিটার দিকে চোখ পড়ল আমার। মনে মনে বললাম, টাকা চাইলে এটা দিয়ে দেব বরং। রাফি অফিস থেকে বেরোনোর আগেই আমাকে পৌঁছতে হবে যে করেই হোক। বাসটা আমার জন্য নিরাপদ নয়। আজ বৃহস্পতিবার, এই দিনটায় রাইসা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাসায় ফেরে। কাজেই রাফিকে নিয়ে যাব রাইসার কাছে, মনে মনে প্ল্যান করে নিলাম। এদিকে রাফির অফিসের রাস্তা আসতেই আমি হাঁক ডাকলাম কন্ট্রাক্টর ছেলেটাকে। ছেলেটা এত মানুষের ভিড়ে তা শুনতে পেল না। তার উপর একটা লোক প্রায় আমার গায়ের উপর উঠে পড়তে চাইছে। এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থেকে কাউকে ডাকা বৃথা। বাস ধীরগতি হয়েছে, কিছু মানুষ নামছে, কিছু উঠছে। বাসের টাকা না দিয়েই আমি নেমে গেলাম বাস থেকে। আবার দ্রুত দৌড়ানো শুরু করলাম। এত শক্তি কোথা থেকে পেলাম আমি? বিপদ বুঝে শক্তি বাড়িয়ে দেয়। আমি রাফির অফিসের সামনে পৌঁছে গেলাম, দেখি গার্ড অন্য কাজে ব্যস্ত। এই সুযোগে টুক করে ঢুকে পড়াটাই উত্তম, কারণ স্যারের ওয়াইফের এমন দুর্দশা দেখলে অফিসে কানাঘুষো শুরু হয়ে যাবে। আজ আমি অনেকগুলো অন্যায় কাজ করেছি, এছাড়া উপায়ও ছিল না। অফিসে প্রবেশ করে দেখি পুরো অফিসে করিডোরের লাইট ছাড়া আর কোনো লাইট নেই। তবে কি রাফি বেরিয়ে গেল? ওর বৃহস্পতিবারের মিটিং তো এত জলদি শেষ হয় না। দেখা যাবে আজই আগে শেষ হয়েছে, কারণ বিপদ যখন আসে চারিদিক ঘিরে আসে। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাফির কেবিনটা খুঁজতে লাগলাম। একসময় পেয়েও গেলাম। ওর কেবিনে বাতি জ্বলছে, দরজার নিচ দিয়ে তা স্পষ্টমান। কেবিনের ভেতর থেকে হালকা কথার শব্দ ভেসে আসছে। হ্যাঁ, ওই তো রাফির গলা। আহা, লোকটা কত পরিশ্রম করে আমার জন্য। কিন্তু অফিসে আর কেউ নেই কেন? তবে কি রাফি ওভারটাইম কাজ করে কয়টা টাকা বেশি আয় করার জন্য? রাইসার পড়ার খরচ, মায়ের ওষুধ, ভাইয়ের আবদার সব তো ওই পূরণ করে। কয়টা স্বামী তার স্ত্রীর পরিবারের এত খেয়াল রাখে? আমি ভাবলাম, কেবিনে যে আছে সে যদি এই অবস্থায় আমাকে দেখে তাহলে নিশ্চিত বুঝে যাবে কি ঘটেছে আমার সাথে। তার চেয়ে বরং একটু অপেক্ষা করা যাক। কতটা সময় বসেছিলাম আমার মনে নেই। হঠাৎ মনে পড়ল, রাইসাকেও তো আনতে যেতে হবে। না, আর অপেক্ষা করা যাবে না। আমি রাফির কাছে দৃশ্যমান কেবিনের এক অংশে গিয়ে দাঁড়ালাম, এই ভেবে যদি রাফিকে ইশারায় কিছু বলা যায়। কিন্তু গিয়েই চমকে উঠলাম। মাথায় যেন মুহূর্তের মধ্যেই বাজ পড়ল। আমি যেন মাটিতে নয়, শূন্যে দাঁড়িয়ে আছি। পুরো দুনিয়াটা আমার চারিদিকে ঘুরতে লাগলো। এমন কিছু দেখব আমি ভাবতেই পারিনি। আসলে রাফি ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত বেগে শট গলিয়ে নিচ্ছে। সামনে সোফায় বসা মেয়েটি শাড়ির আঁচল কোমর অবধি এলিয়ে পড়া, পুরো অর্ধনগ্ন অবস্থায় মেয়েটি সোফায় বসে আছে। মেয়েটি কামুক চোখে তাকিয়ে তার ব্লাউজের বোতাম আটকাতে আটকাতে বলছে, আজকের দিনটাইও তাড়াহুড়ো পড়বে তুমি? রাফি, তোমার বউকে কিছু বলবে নাকি? শালিকে একদিন কোচিং থেকে না নিতে গেলে হয় না বেবি? সত্যি করে বলো তো, নাকি ওই শালির সাথেও কোনো চক্কর চলছে তোমার? রাফি মেয়েটির কাছে এসে ওর ঠোঁটে একটা চুমু এঁকে দিয়ে বলে, না সোনা, কি আবল তাবল বলছো? বিয়ে আমি তোমাকেই করব। এই 5 বছরে একটা সন্তান হয়নি। ওকে ডিভোর্স দেওয়া কোনো বিষয় না, তবে কাজটা আমি ঝামেলা করে করতে চাইছি না। তুমি তো জানোই, জাস্ট আর কয়টা মাস অপেক্ষা করো। দেরি হয়ে যাচ্ছে পাখিটা আমার, আমাকে এখন যেতে হবে। আচ্ছা,
রবিবার বসের সাথে প্রমোশন নিয়ে কথা বলেছ আমার জন্য? মনে আছে কি তোমার? মেয়েটি রাফির গলা জড়িয়ে ধরে বলে, মনে আছে, সব তো করেছি তোমার জন্য, না হলে ওই বুড়োটার সাথে কে শুতে যায়? এই, তুমি না অনেক ভালো, না হলে কিভাবে শেয়ার করো ওই লোকটার সাথে আমাকে? রাফি ওর নাক টিপে দিয়ে বলে, ভালো তো তুমি, আমার জান পাখি, না হলে এই যে প্রতিদিন বউয়ের কাছে যাচ্ছি, এটা কোনো মেয়ে মেনে নিত? আগে কেন এলে না জীবনে নিতু? হ্যাঁ, নিতু, একে আমি চিনি, ওর অফিসের অ্যাকাউন্টেসে কাজ করে। গতবারেও তো আমার বিবাহবার্ষিকীতে ফুলের তোড়া নিয়ে এলো। কি মিষ্টি করে ভাবি ডেকেছিল। আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, পা দুখানাও টলে উঠছে বার কয়েক। আমি দৌড়ে নিচে চলে এলাম। কিচ্ছুটি হয়নি ভাব করে ঠায় দাঁড়িয়ে রইলাম। রাফি নামল বেশ কিছুক্ষণ বাদেই। আমাকে দেখে তেমন ভাবান্তরও যেন হলো না, শুধু গাড়ির পেছনের দরজা খুলে বলে হাতের ব্যাগ রেখে দাঁড়ালো। আমি কিছু না বলে গাড়িতে উঠে বসলাম। ভেবেছিলাম ও কিছু বলবে, জিজ্ঞেস করবে আমি এখানে কেন এসেছি, কিন্তু না, সে কোনো কথা বলছে না। এবার আমি কিছু বলতে যাব তার আগেই রাফির গলা শুনলাম। কার সাথে যেন ফোনে কথা বলছে। রাইসা নয়তো? রাইসাকে জানানো দরকার রাফির আসল রূপের কথা। আজই জানাবো। ওকে না বললে যে দম আটকে মারা যাব আমি। আচ্ছা, রাফি কি সত্যিই আমাকে ছাড়তে চায়? সত্যি কি আমাকে ভালোবাসে না, নাকি শুধু প্রমোশনের জন্য ওই বাজে মেয়েটাকে কাজে লাগাচ্ছে? কোনটা? ভালোবেসে যে নামে আমাকে ডাকে, সে নামে ওই মেয়েটাকে ডাকলো কি করে? এ কি সত্যি আমার রাফি, নাকি আজকে পুরো দিনটাই একটা দুঃস্বপ্ন? ঘুম ভাঙলে দেখব আগের মতো সব। শরীর ক্লান্ত হয়ে এসেছে আমার। নানার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল রাইসার কথায়। হ্যাঁ, আমার আদরের বোন রাইসা। এবার আমি কিছু বলতে যাব তার আগেই শুনলাম রাইসা বলছে, দেরি করলে কেন? কতক্ষণ দাঁড়িয়ে আছি? আচ্ছা, তোমার কি ভয় নেই রাফি? চলো, আজ হোটেলে না, বাড়িতে যাই। এ কি শুনছি আমি? আচ্ছা, ওরা কেউ কি দেখতে পাচ্ছে না আমি পেছনে বসে আছি? নাকি ওরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত? আমার ধ্যানভঙ্গ হলো রাফির কথায়। রাফি বলে, কি যাতা বলছো? আজ যদি অন্য দিনের চাইতে জলদি বাড়ি ফিরি তবে কি হবে ভাবতে পারছো? পুলিশের প্রথম সন্দেহ হবে আমাকে। রাইসা ভয় পাওয়া গলায় বলে, কিন্তু আমার ভয় করছে রাফি, আজ হোটেলে না যাই। যদি পুলিশ বের করে ফেলে এ সময় আমি হোটেলে ছিলাম, আর প্রতি বৃহস্পতিবার আমরা ওখানে যাই, তখন কি হবে? রাফি অধৈর্য গলায় বলে, আরে বোকা, সেদিন তোমার বান্ধবীকে এত শপিং করে দিলাম কেন? সে যেন বলে তুমি তার সাথে ছিলে, আর মোবাইলটা রেখে এসেছো তো তার কাছে। কোনোভাবে লোকেশন ট্র্যাক করলে জানতে পাবে তুমি কোথায় ছিলে। সিম্পল ব্যাপার রাইসা। এই সব কিছু কার জন্য করছি আমি বলো তো? আমাদের জন্যই তো, তোমার জন্য রাইসা। তুমি এমন করলে শেষে তীরে এসে তোরই ডুবে যাবে। রাফির কথা শুনে রাইসা জড়িয়ে ধরল রাফিকে। ওদের কথা শুনে আমার কান ঝাঁঝা করছে, অসর লাগছে পুরো শরীর। আমার আদরের রাইসা, এটা কি আমার কলিজার বোন? সব কি ভুল শুনেছি আমি? ওরা দুজন মিলে পরিকল্পনা করে আমাকে মারতে চেয়েছে। আমার এই সোনায় মরা সংসার পুরোটাই খাদে ভরা। আমার এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন রাইসা, কেন কেন? তুই তো সবসময় বলতি আপা, তোর মতো লক্ষ্মী বউ হতে চাই আমি। তোদের প্রেম দেখলে না হিংসে হয় আমার। সেসব তাহলে রাইসা সত্যিকারের মন থেকেই বলতো? মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। চাইলেই এখন চিৎকার করে বলতে পারি, গাড়ি থামাও, আমি আর শুনতে চাই না। কিন্তু আমি বলবো না, কারণ আমি বেঁচে আছি। শুনলেই ওরা দুজন মিলে আমাকে মেরে ফেলতে এতটুকু দ্বিধা করবে না। কি অদ্ভুত জীবন! যাদের জন্য এক মুহূর্তে জীবন দিতে প্রস্তুত ছিলাম আমি, আজ তাদেরই ভয়ে আমাকে লুকিয়ে থাকতে হচ্ছে। বেশ কিছুক্ষণ পর গাড়ি বাড়ির কাছে এসে থামলে ওরা বেরিয়ে গেল গাড়ি থেকে। আমিও বেরিয়ে এলাম কিছুক্ষণ পরে। হাঁটতে লাগলাম এলোমেলো পায়ে। কোথায় যাব আমি? হঠাৎ মায়ের কথা মনে পড়ল। হ্যাঁ, মায়ের কাছে যাব আমি। মায়ের বুকটা এখন খুব দরকার আমার। আমি খেয়াল করলাম কেমন যেন হালকা লাগছে শরীরটা, যেন খুব ভারমুক্ত হয়েছি। শরীরে আর কোনো কষ্ট নেই। ভেসে ভেসে যেন মুহূর্তেই টাঙ্গাইল পৌঁছে যেতে পারবো। তবুও একটা নির্জন বাসে উঠে পড়লাম। কয়টা বাজে এখন? হবে হয়তো ৯, ৯:৩০ কাছাকাছি। প্রতি বৃহস্পতিবারে এই সময়েই তো বাড়ি ফেরে ওরা।
তারপর খাওয়া দাওয়া শেষ করে সারা রাত 3 জন মিলে ভূতের সিনেমা দেখি। সত্যিই তাহলে আমি অনেক বোকা, গেও, অশিক্ষিত। রাফি ঠিকই বলেছে রাইসাকে। আজ আমি বুঝেছি অফিসের পার্টিতে কেন আমাকে নিয়ে যায় না রাফি। আমার বেশি লোকজনে আড়ষ্ট লাগে, কারণ এটা না, কারণ হলো আমাকে নিয়ে গেলে লোকে হাসবে। তাই তো পড়াশোনা ইন্টারের পড়ার হলো না। মা তোড়জোড় শুরু করলো ভালো পাত্রের। সবাই বলতো আমি দারুণ সংসারী হব, কারণ সব মায়ের ভালোবাসা পেতে আমি ঘরের যাবতীয় কাজ, সেলাই, নানান কাজে দক্ষ। একেবারে পড়াশোনায় কোনোদিনও আমার ভালো লাগেনি। তাই ইন্টারমিডিয়েটের পর মাকে বলতেই প্রথমে একটু চোখ গরম করলেও পরে বাবাকে কি করে যেন ম্যানেজ করে ফেলল। আমার আপন মা নেই তো কি হয়েছে, এই মাও আমাকে খুব বোঝে। মা মাঝে মাঝে আমার মুখটা 2 হাতে জড়িয়ে ধরে বলতো, আমার লক্ষ্মী মামনি, দেখবি তোকে আমি সুপুত্র দেখে বিয়ে দেব। যদি আজ মা সব শোনে তাহলে নিশ্চয়ই খুব কষ্ট পাবে। মায়ের মুখটা মনে পড়তেই আবারও কান্নায় ভেঙে পড়লাম আমি। হঠাৎ বাস গন্তব্য এসে থামল। এখান থেকে বাড়ি পায়ে হাঁটা দূরত্ব। আমি বাস থেকে টলটলে নেমে পড়লাম। রাত অনেক হয়েছে নিশ্চয়ই, এই সময়ে সকলে ঘুমিয়ে পড়ার কথা। কি জবাব দেব বাবাকে? হঠাৎ মনে পড়ল এবারও বাসের ভাড়া না দিয়েই নেমে পড়েছি, কিন্তু এখন কিছু করার নেই, বাস তো আমাকে নামিয়ে দিয়েই চলে গেছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। আমাদের বাড়িটা টিন শিটের একতলা বাড়ি। গাছের আড়াল দিয়ে বাড়ি ঢুকে বুঝলাম মায়ের ঘরে এখনো বাতি জ্বলছে। আমার মনটা এই কষ্টেও একটা আশার আলো দেখল। তবে বাবা যেন উঠে না যায়, তাই তাড়াতাড়ি করে জানালার পাশে এসে দাঁড়িয়ে মাকে ডাকতে যাব, তখনই হঠাৎ শুনলাম মা ফিসফিস করে ফোনে বলছে। কিন্তু উনি যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দোটানায় পড়ে গেলাম। আজ ভাবতে বাধ্য হলাম, উনি কি আমার সেই স্নেহময়ী মা? উনি এগুলো কি বলছেন? আমি যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। তবে বাবা যেন উঠে না যায়, তাই তাড়াতাড়ি করে জানালার পাশে এসে দাঁড়িয়ে মাকে ডাকতে যাব, তখনই হঠাৎ শুনলাম মা ফিসফিস করে ফোনে বলছে, শোন, খুব সাবধান, পুলিশের কাছে বুঝে শুনে কথা বলবি। আমরা সকাল হলেই রওনা দেব। তোর বাবার সংবাদ শুনে সে যে পাথর হয়েছে নড়ার নামও নেই। এই মেয়ে সারা জীবন আমাকে জ্বালিয়ে মেরেছে। তোর বাবার খালি তাকে নিয়েই চিন্তা, যত সব ভাজলামও। এত ভালো প্রস্তাব, তোকে বিয়ে দেওয়ার কি শখটাই না ছিল আমার, কিন্তু হলো কার? ওই মেয়ের। বড় ঘরে বিয়ে হবে, তাই সব টাকা খরচ করে বিয়ে দিল। তোদের দিকে খেয়াল আছে তার? সেই মেয়ের সাথে রেগে আছে, কারণ মেয়ে কেন পড়াশোনা করল না। সেই মেয়েকে নিয়েই যত মাথা ব্যথা তার। কেন মেয়ে পড়ল না, কেন মেয়ে খালি রান্না বান্না করে? মেয়ের পছন্দের খাবার খেলেও গলা দিয়ে ভাত নামে না বুড়োর। সারা জীবন পরের সংসারটাই যেন করে গেছি। আমার মেয়েকে আমি সেই কষ্ট পেতে দেব না। ওই জায়গা তোরই মা, ওটা তোরই সংসার। আচ্ছা শোন রাখি, তোর বাবা কি করছে দেখে আসি। আমি কথাগুলো শুনে বাকশক্তিহীন হয়ে দাঁড়িয়ে রইলাম। মা এগুলো কি বলল? ওনার ভালোবাসার স্নেহ? তাহলে এগুলো লোক দেখানো ছিল? তার মানে উনি আমাকে কোনোদিন নিজের মেয়ে হিসেবে মেনেই নেয়নি। অনেক দেরিতে ওদের আসল রূপ প্রকাশ পেল আমার কাছে। তার মানে এখন তো আমাকে খোঁজা শুরু হয়ে গেছে। আমি এবার দৌড়ে গেলাম বাবার ঘরে। আরে কে আশ্চর্য, দরজা তো আটকানো। তবে আমি ঢুকলাম কি করে? আমার শরীর এত হালকাই বা লাগছে কেন? আমি এগিয়ে গেলাম বাবার কাছে। দেখি বাবা ডুকরে কেঁদে বলছে, মারে, আমি একজন ব্যর্থ বাবা। তোর অভিমানের দেয়াল ভেঙে আমি তোর কাছে যেতে পারিনি, শুধু দূরে সরিয়েছি রে মা। মারে, তুই মরে গিয়ে আমার বেঁচে থাকা অসম্ভব করে দিলি। আমি কি করে বাঁচব বল? না, আর শোনা সম্ভব না। তার মানে আমি মারা গেছি, তাই কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি বাতাসে ভেসে বেরিয়ে এলাম। দেখি ছোট ভাইটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কিছু বললাম না, কে শুনবে আমার কথা? তারপর প্রায় বাতাসে ভেসে আমি চলে এলাম আমার বাড়ি। না, আমার বাড়ি না, রাফির বাড়ি। ফ্ল্যাটের সামনে ভিড়, ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসারদের দেখা যাচ্ছে। আমি দেখলাম সাদা কাপড়ে আমাকে জড়িয়ে রেখেছে, মেঝেতে জমাট বাঁধা ছোপ ছোপ রক্ত। আমার মাথা ঘুরিয়ে গেল। মনে হলো শরীরটা না, আমার আত্মাটা মিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে চোখ খুলি আমি। এতক্ষণ কি ঘটেছে বুঝে নিতে সময় লাগলো আমার। পাশে রাফি বসে আছে। চিন্তিত গলায় সে জিজ্ঞেস করিল,
এই কি হয়েছে পারো পাখি? ঘুমের ভেতর কান্না করছো কেন? এসো, বুকে এসো আমার। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে। আমি ওর বুকে মাথা রেখে বললাম, কোথায় আমি? আমার কথা শুনে রাফি অবাক গলায় বলে, সে কি, আমাদের বাসায় আমাদের বিছানায়? কি ব্যাপার, খুব খারাপ স্বপ্ন দেখেছ বুঝি? আমি হাই তুলে বললাম, কটা বাজে, আজ কি বার? রাফি এবার নিশ্চিন্ত গলায় উত্তর দিল, আমার বউয়ের তাহলে ধ্যান ভেঙেছে। আজ বৃহস্পতিবার, তুমি উঠতে দেরি করছিলে, তাই রাইসা নাস্তা বানিয়েছে, আর আমিও তোমাকে ডাকিনি আজ। বৃহস্পতিবার শুনে আমি চমকে উঠলাম। সত্যি কি ভোরের স্বপ্ন সত্যি হয়? স্বপ্নের মাঝেও দিনটা বৃহস্পতিবার ছিল, আর এখন বাস্তবেও দিনটা বৃহস্পতিবার। মিলে গেল যে। এবার আমি আবার বললাম, আচ্ছা রাফি, রাইসাকে কোচিং থেকে তুমি কি প্রায় আনতে যাও? এই প্রথম রাফির চোখে আমি স্পষ্ট ভয়ের ছাপ দেখলাম। রাফি থতমত গলায় বলে, কই না তো, তবে আজ আমাকে বলল নিতে যেতে। কোচিংয়ের পর কোনো বান্ধবীর বাড়ি যাবে বলল। কেন বলো তো, কোনো কাজ আছে? রাফির মুখের কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম। স্বপ্নেও তো ঠিক এমন কিছু হয়েছিল। রাইসা কোচিং শেষে বান্ধবীর সাথে আড্ডা মারতে যাবে, তাই দেরি হবে বলে রাফি তাকে আনতে যাবে। কি হলো এটা? দুটো পয়েন্ট তো মিলে গেল। এবার আমি আবার হাই তুলে বললাম, আচ্ছা শোনো না, আমাকে 6 মাস আগে যে ইঞ্জেকশনটা দিয়ে আনলে তা কিসের যেন ছিল? আর প্রতিদিন কিসের এত মেডিসিন খেতে হয় আমার? আচমকা আমার এমন কথা শুনে রাফির কপালে ভাঁজ পড়ল। আসলে সে ঠিক বুঝতে পারছে না, এতগুলো বছর ধরে ওষুধ খাইয়ে আসছে, 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিয়ে আসছে, কোনোদিন এভাবে প্রশ্ন করিনি। তাহলে আজ হঠাৎ কি হলো আমার? প্রশ্নগুলো ওর মনে ভয় ধরিয়ে দিচ্ছে। রাফি নিজেকে স্বাভাবিক করে বলে, সে তো তুমি জানোই, তুমি দুর্বল বলে ডাক্তার বলেছে 6 মাস অন্তর অন্তর একটা করে ডোজ দিতে, আর ওষুধগুলো নিয়মিত খেতে। কি হয়েছে তোমার পাখি? শরীর খারাপ লাগছে? আমি বললাম, না, এমন মনে হচ্ছে এই প্রথম শরীর খুব ভালো লাগছে। মনো, আজ তো তোমার মিটিং আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবে। আমি রাইসাকে বলে দেব একাই যেন আসে। আজ আমার কথা শুনে রাফি খুব দুশ্চিন্তায় পড়ে গেল। আজ হঠাৎ আমার এমন কথাগুলো ওকে ভাবতে বাধ্য করছে। রাফি দ্রুত গলায় বলে, কেন, কোনো কাজ আছে? আমি বললাম, বাড়িটা ছাড়তে হবে, তাই সন্ধ্যার পরে বাসা খুঁজতে বেরোবো। তোমাকে আগেই বলেছি বাড়িওয়ালার ভাগ্নের নজরটা ভালো না। হেসে উড়িয়ে দিয়েছ। আমি অল্প শিক্ষিত সরল হলেও বোকা না রাফি, ছেলেদের নজর আমি ভালো করে চিনি। এই বলে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেলাম হতভ্রম মুখের রাফিকে পেছনে রেখে। তারপর হঠাৎ ফিরে বললাম, আর এই পাখি পাখি করে ডাকবে না তো আমাকে, জঘন্য লাগে। আজ আমার ব্যবহারে রাফি যতটা না কষ্ট পেয়েছে, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আমাকে পাখি ডাকতে মানা করায়। কারণ বিয়ের প্রথম দিন থেকে আমার নাম ধরে নয়, আমাকে পাখি বলে ডাকে। আজ হঠাৎ ওকে পাখি ডাকতে না করাতে চিন্তায় পড়ে গেল বেশি। রাফি বসে মনে মনে ভাবে, কি এমন স্বপ্ন দেখলে পাখি আজ তুমি, যার জন্য তোমার মধ্যে এতটা পরিবর্তন এসেছে? আর আমি কি এমন অন্যায় করেছি যার জন্য এভাবে মুখের ওপর না করে গেলে পাখি ডাকতে? রাফি চিন্তা থেকে বেরিয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য। তারপর সবাই একসাথে নাস্তা খেতে বসলাম। আমি রাইসার প্লেটে রুটি দিয়ে হঠাৎ বললাম, তুই হোস্টেলে উঠে যা রাইসা, আমরা বাসা বদলাবো, এখান থেকে অনেকটা দূরে। তখন বাসা থেকে কলেজে যাওয়া আসা অনেক সমস্যা হবে তোর, তাই বলছি হোস্টেলে উঠে যা, আর সম্ভব হলে কালে উঠবি। আমি না হয় উঠিয়ে দিয়ে আসব। আর মাকে বলবি খরচ বেড়ে গেছে, ওষুধের টাকা আর দেয়া সম্ভব হচ্ছে না। আচমকা আমার এমন কথা শুনে দেখলাম রাইসার চোখ বড় বড় করে রুটি মুখে নিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আমি তাকে হোস্টেলে থাকতে বলছি। রাফি আমার কথায় কিছুটা আশ্চর্য হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, কিন্তু কিছু বলল না আমাকে। আমার সোনার সংসার, যেটাকে আমি 5 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছি, জ্ঞান থাকা অবস্থায় ছাড়কার হতে দেব না। এবার চোখ কান খোলা রেখে সব কিছু দেখতে হবে, কারোর ওপর আর অন্ধ বিশ্বাস করব না। আমি বললাম, তাড়াতাড়ি খেয়ে নে, ক্লাসে দেরি হয়ে যাবে। নাস্তার টেবিলে আর কোনো কথা হলো না। রাইসা খেয়ে কলেজে চলে গেল, আর রাফি অফিসে চলে গেল। এদিকে আমি ঘরে গিয়ে বাবাকে এতগুলো বছর পর ফোন দিয়ে বললাম, কেমন আছো বাবা? ফোনের ওপাশে বাবা নিশ্চুপ রইলেন। কিছুক্ষণ বাদে ভারী গলায় বললেন, অভিমান ভেঙেছে মা? আমি চোখের পানি মুছে বললাম, হ্যাঁ বাবা, এতদিন 2 চোখ দিয়ে দেখতাম শুধু, আজ থেকে যে মনের চোখ দিয়ে দেখছি।
বাবা, আমার অনার্সের ভর্তির ব্যবস্থা করো তো জলদি। আমার কথা শুনে বাবা প্রাণ খুলে হাসলেন। কতকাল আমি এই হাসি শুনিনি। বাবা বলে, তা জামাই বাবাজিকে বলেছিস? আমি বললাম, না, ও তো অফিসে চলে গেছে, রাতে আসলে বলবো। আর একটা কথা বাবা, রাইসাকে হোস্টেলে রাখার ব্যবস্থা করেছি। বাবা বলে, এটা একদম ভালো কাজ করেছিস, এবার একটু নিশ্চিন্তে থাকা যাবে। আমি বললাম, মা কেমন আছে বাবা? বাবা বলে, ভালো আছি। এভাবে আরও বেশ কিছুক্ষণ কথা বললাম বাবার সাথে, তারপর ফোন রেখে দিলাম। আজ মন অনেক হালকা লাগছে। বাবার সাথে কথা বলে মনটা শান্ত হয়ে গেল। স্বপ্নের সাথে 2টা ক্লু মিলে গেল, আর বাকিগুলো মেলে কিনা সেটা আমাকে দেখতে হবে। আজ ওর মিটিং চলাকালীন আমি অফিসে যাব। সত্যিই কি সে মিটিং করছে, নাকি মিটিংয়ের নাম দিয়ে নিতুর সাথে লটরপটর করছে? কিন্তু তার আগে যে বাড়িওয়ালার ভাগ্নে আসবে, কথাটা মনে হতেই শরীরের লোম খাড়া হয়ে গেল। স্বপ্নের মাঝে কি নির্যাতনটাই না করেছিল সে আমাকে, সেটা যদি বাস্তব হয় তাহলে কি হবে? আমি কি একা ওই শয়তানটার সাথে পেরে উঠব? কিন্তু সময়টা মনে করতে পারছি না কেন। রাফির ফোন আসার পরই ও আসে। আমাকে এখন রাফির ফোনের জন্য ওয়েট করতে হবে। নানান কথা ভাবতে লাগলাম আমি। এদিকে রাফি অফিসে না গিয়ে রাইসার সাথে দেখা করতে ওর কলেজে যায়। আজ যা হয়েছে বাসায় তা নিয়ে রাইসার সাথে কথা বলা দরকার। এই ভেবে সে কলেজে যায়। ভাগ্যক্রমে রাইসাকে কলেজের গেটের কাছেই পেয়ে যায়। রাইসার রাফির গাড়ি দেখে থমকে দাঁড়ায়। রাফি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাইসার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, তুমি এখনো বাহিরে, কলেজে যাওনি? রাইসা বলে, এই তো কিছুক্ষণ পরে ক্লাস স্টার্ট হবে, কিন্তু তুমি এখানে কেন? রাফি বলে, আমি কেন এখানে, তুমি কি বুঝতে পারছো না? রাইসা বলে, হ্যাঁ বুঝতে পারছি। রাফি বলে, হঠাৎ কি হলো বলো তো? সকালে আমি ঘুম থেকে উঠে যা যা ওকে বললাম, রাফি সব রাইসাকে খুলে বলে। রাফির মুখে সব শুনে রাইসাও ভাবনায় পড়ে গেল। সেও বুঝতে পারছে না কিছু। রাফি বলে, আচ্ছা রাইসা, ও কি কোনোভাবে আমাদের সন্দেহ করছে? রাইসা বলে, শিওর জানি না, তবে ওর হাবভাব দেখে সেটাই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ এমন করার কারণ কি? রাফি বলে, ভোরবেলায় মনে হয় খারাপ একটা দুঃস্বপ্ন দেখে কান্না করছিল, তারপর থেকেই তো এসব চলছে। দেখো রাইসা, তীরে এসে তরি ডুবে যাক, এটা আমি কোনোভাবেই চাই না। রাইসা বলে, এখন তুমি বলো আমি কি করতে পারি? রাফি বলে, এখন আপাতত কিছু করতে হবে না তোমাকে, তুমি বরং কালকেই হোস্টেলে উঠে যাও, কারণ আমি চাই না ও সন্দেহ আরও দীর্ঘ হোক। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি নাকি? এই বলে ওরা আরও কিছুক্ষণ কথা বলে যে যার পথে চলে গেল। এদিকে সকাল পেরিয়ে দুপুর হলো। আমি দুপুরের রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে ওর পছন্দের শাড়িটা পরলাম। স্বপ্নে আমি যে শাড়িটা পরেছিলাম ঠিক সেটা। দুপুর 3টে নাগাদ রাফি আমাকে ফোন দেয়। আমি ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম, বলো রাফি। রাফি বলে, আমার বউটা খাবার খেয়েছে? ওর কথাটা শুনে আমি যেন ওর প্রেমে আবার পড়লাম। সত্যি কি ও আমাকে ভালোবাসে, নাকি ভালোবাসার নামে অভিনয়? আমি নিজেকে স্বাভাবিক রেখে বললাম, না, এখনো খাইনি। রাফি বলে, এটা ঠিক না, কেন এমন করো তুমি? তোমাকে না বলেছি সবসময় টাইম টু টাইম খাবার খাবে, কিন্তু তুমি আমার কথা শোনোই না, আমাকে সবসময় টেনশনে রাখো। এখন এই মুহূর্তে খেতে বসো। আমি বললাম, আমি খাবো, তুমি ফোন রাখো। রাফি বলে, না, সেটা হচ্ছে না, আমি লাইনে আছি, তুমি খেতে বসো। আমি আর কথা না বাড়িয়ে খেতে বসলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, আজ আমাকে সে পাখি ডাকিনি। সে যাই হোক, খাবার খেতে খেতে ওর সাথে আরও একটু কথা বললাম, তারপরও ফোন রেখে দিল। ও আমাকে যেভাবে ভালোবাসে মনে হয় আমার মাঝে কোনো খাদ আছে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু আজ ভোরবেলার স্বপ্ন, সেটা তো মিথ্যে হতে পারে না। শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। আমি খাবার খাচ্ছি আর মনে মনে 1-2 করে কাউন্ট করছি, কখন বাড়িওয়ালার ভাগ্নে দরজার কাছে এসে দাঁড়ায়। অপেক্ষা করতে করতে খাওয়া শেষ হলো। বেসিন থেকে হাত ধুয়ে প্লেট ধুয়ে রেখে এসে সোফায় বসলাম। সোফায় বসে মেন দরজার দিকে তাকিয়ে রইলাম। এদিকে বুকটা দুরু দুরু কাঁপছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম আসছে না, তখন মনে মনে একটু নিশ্চিন্ত হয়ে রুমে যেতে নিলেই তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। আমি বিদ্যুৎ চমকানোর মতো চমকে উঠলাম। আমার হাত পা শীতল হয়ে আসছে, এমন মনে হচ্ছে হৃৎপিণ্ড গলার কাছে এসে আটকে আছে। এই সময় দরজায় কে এলো? এদিকে আবারও দরজায় কড়া নাড়ছে। যতবার কড়া নড়ছে ততবার আমি চমকে চমকে উঠছি। তারপরও আমি দরজা খুলছি না। বেশ কিছুক্ষণ পর কড়া নাড়া বন্ধ হলো। এবার যেন হাফ ছেড়ে বাঁচলাম।
বুকে থুতু দিয়ে রুমে গেলাম রেডি হতে, কারণ এখন আমাকে রাফির অফিসে যেতে হবে। এই ভেবে রেডি হয়ে সন্ধ্যার একটু আগে করে বেরিয়ে পড়লাম। ওর অফিসে পৌঁছাতে পৌঁছাতে ঠিক 7টা বেজে যাবে। বাসে উঠে সোজা রওনা দিলাম ওর অফিসে। বাস থেকে নেমে গেটের দারোয়ানের কাছে জিজ্ঞেস করতেই সে বলে, স্যার ভেতরে আছে। মিটিং চলছে এখনো। আমি ভেতরে ঢুকে সোজা ওর কেবিনের ওখানে গেলাম। করিডোরে শুধু করিডোরের বাতি জ্বলছে, আর অন্য কোনো লাইট জ্বলছে না। যেমন স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমন। কিন্তু দারোয়ান তো বলল মিটিং চলছে, তাহলে এভাবে লাইট বন্ধ করে অন্ধকার করে রেখেছে কেন? আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। স্বপ্নে দেখা সেই দৃশ্য দেখব না তো? বুকে হাত রেখে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে ধীর পায়ে এগোতে লাগলাম। কেবিনের দরজার কাছে গিয়ে ওয়েট না করে সেই স্বপ্নে দেখা কাঁচের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ভেতরের দিকে তাকাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, ভেতরে এখনও মিটিং চলছে। ভাগ্যিস রাফি আমাকে এখনও দেখতে পায়নি। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। যখন দেখলাম এক এক করে বেরিয়ে আসছে, তখন আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। সবাই বেরিয়ে গেছে, কিন্তু এখনও রাফি বের হয়নি। ব্যাপারটা কি হলো? আমি আবার জানালার কাছে এসে দাঁড়ালাম। ভেতরে চোখ রাখতেই দেখি নিতু ফাইল খুলেই কি যেন বোঝাচ্ছে রাফিকে। তারপর রাফি একটা সাইন করে দিতেই নিতু বেরিয়ে গেল। আজে বাজে কোনো কথা বা অশালীন কিছু দেখলাম না। তাহলে কি আমি মিথ্যে মিথ্যে সন্দেহ করছি, নাকি ওরা কোনোভাবে বুঝে গেছে আমি এখানে আছি? এভাবে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ও হয়তো অন্য কিছু সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং ভেতরে প্রবেশ করি। আমি আর দেরি না করে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। রাফি তখন ফাইল গুছিয়ে টেবিলে সাজিয়ে রাখছে। হঠাৎ আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, আবার অবাক চোখে তাকিয়ে আছে। রাফি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আমি ওর অফিসে এসেছি। রাফি তাড়াতাড়ি ফাইলগুলো রেখে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই তুমি ঠিক আছো তো? আমি ওকে হালকা জড়িয়ে ধরে বললাম, ঠিক আছি। রাফি বলে, তুমি হঠাৎ আমাকে না জানিয়ে অফিসে এলে যে, কিছু কি হয়েছে? আমি কেন এসেছি সেটা আড়াল করে বললাম, না কিছু হয়নি। আমি ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দেব, তাই তোমাকে না বলে চলে এসেছি। তোমাকে কেমন সারপ্রাইজ দিলাম বলো? রাফি আমার কপালে একটা চুমু দিয়ে বলে, অনেক বড় সারপ্রাইজ দিয়েছো তুমি আমাকে। আজ তুমি আমার পছন্দের শাড়ি পরেছ। কি বলবো তোমাকে, যা দারুণ লাগছে তোমাকে। ইচ্ছে করছে এখানেই তোমাকে আদর করা শুরু করে দেই। আমি ওর পেটে মোচড় দিয়ে বললাম, ইস শক্ত তো। রাফি বলে, উফ কি করছো, লাগছে তো। তবে এখন চলো বাসায়। বাসায় গিয়ে আগে আমাকে ঠান্ডা করো। তোমার এই সাজসজ্জা সৌন্দর্য যে আমার শরীরে জ্বালা ধরিয়ে দিয়েছে। কতদিন পর সেজেছ তুমি। এই বলে আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে রাফি আমাকে পাজা কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এসে গাড়ির সিটে বসিয়ে দিল। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই এটা ভেবে পাচ্ছে না আমি আচমকা অফিসে কোথা থেকে উদাও হলাম, কারণ দারোয়ান ছাড়া আমাকে কেউ দেখেনি। আর তার চেয়ে বেশি অবাক হলো আমার প্রতি রাফির ভালোবাসা দেখে। 5 বছর সংসারে রাফি এখনও সেই প্রথম দিনের মতো আমাকে ভালোবাসে। সত্যিই কি ভালোবাসে, নাকি এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? এখন আমাকে সেটাই বের করতে হবে। ওর ছোঁয়া, ওর ভালোবাসা আগে যেমন আকৃষ্ট করতো আমাকে, কেন জানি না ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ওর ভালোবাসাটা একটা বোঝা মনে হতে শুরু করেছে। মনে হয় আমি এই ভালোবাসার নিচে দাবা পড়ে দমবন্ধ হয়ে মরে যাব। তারপরেও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করে যাচ্ছি। গাড়ির সিটে বসেই আমি বললাম, এটা কি হলো? রাফি আমার সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, কোনটা? আমি বললাম, এই যে সবার সামনে তুমি আমাকে কোলে করে নিয়ে আসলে। কি ভাববে সবাই বলো তো? রাফি বলে, কে কি ভাবছে সেটা দেখার বিষয় না। বিষয় হলো আচমকা তোমাকে ওরা অফিসে দেখে ভূত দেখার মতো ভয় পেয়েছে। অফিসে ঢুকতে তোমাকে কেউ দেখেনি, কিন্তু তোমাকে নিয়ে বেরিয়ে আসতে সবাই দেখেছে। কি বলবো তোমাকে, ওদের মুখ দেখার মতো ছিল। এটা শুনে আমি হেসে ফেললাম। রাফি কথা শেষ করেই আমার কপালে একটা চুমু দিল। আমি বললাম, এই কি হচ্ছে এসব, কেউ দেখে ফেলবে তো? রাফি বলে, কেউ দেখে ফেললেও কিচ্ছু যায় আসে না আমার। এই বলে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট করে দিল। তারপর বেশ কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম, কিন্তু এখনও রাইসা বাসায় আসেনি। তার আজ আসতে দেরি হবে। এদিকে রাফি গাড়ি থেকে নেমে আমাকে আবার কোলে তুলে নিল। ভাগ্যিস গেটের দারোয়ান ছাড়া আর কেউ ছিল না সেখানে, তা না হলে তো নানান কথা শুনতে হতো। কারণ এই সোসাইটিতে এমন এমন কিছু লোক আছে যারা অন্যের ভালো দেখতে পারে না।
যাই হোক, রাফি আমাকে কোলে নিয়ে কিভাবে যে দরজা খুলল আমি নিজেও জানি না। পুরুষ মানুষের শক্তি মেয়েদের থেকেও 3 গুণ বেশি থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে আবার দরজা লাগিয়ে সোজা আমাকে বেডরুমে চলে গেল। এটা দেখে আমি তো তাজ্জুব বনে গেছি, কারণ ও আমাকে গাড়ি থেকে কোলে করে নিয়ে 3 তালা অবধি সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে এসে আবার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছে। কি অবাক কাণ্ড বলুন তো। আমাকে খাটে বসিয়ে দিয়ে রাফি ঘামে ভেজা শার্টের বোতাম খুলতে লাগলো। ওর নেশাগ্রস্ত চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ, ঠোঁটের কোণে হালকা হাসি লেগেই আছে। শার্ট খুলে ছুঁড়ে ফেলে খাটের উপর হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে লাগলো। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আমার। এই 5 বছরের সংসারে আমি আর রাফি অগন্তিবার মিলিত হয়েছি, কিন্তু আজ কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এমন মনে হচ্ছে এই প্রথম আমি ওর সাথে মিলিত হচ্ছি। তাহলে কি ওই স্বপ্নটার জন্য এমন মনে হচ্ছে? এরই মধ্যে রাফি আমার কাছে চলে এসেছে। সে এবার অর্ধ শুকিয়ে যাওয়া ঘাম মিশ্রিত শরীরের সাথে আমাকে জড়িয়ে নেয়। ওর শরীর থেকে হালকা পারফিউম আর ঘাম মিশ্রিত একটা ঘ্রাণ নাকে এসে লাগছে। ঘ্রাণটা খুবই মোহনীয়, দূরে সরিয়ে দেওয়ার বদলে আরও কাছে আসতে আকৃষ্ট করে। আমি এবার চোখ বন্ধ করে ওকে দুতে জড়িয়ে ধরলাম। ওর বুকে মাথা রাখার সাথে সাথে এমন মনে হচ্ছে আমি কোনো সুখের স্বর্গে আছি। ভুলে গেলাম বাস্তবতা। রাফি আমাকে জড়িয়ে ধরে বিছানায় ধীরে ধীরে শুয়ে পড়ল। ওর এক হাতের ওপর আমি মাথা রেখে শুয়ে আছি। রাফি মাথা তুলে আধ শোয়া অবস্থায় সে আমার চোখে চোখ রাখে। আমার চোখে চোখ রেখে ধীরে ধীরে আমার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল, আর আমি লজ্জায় মুখ অন্যদিকে ফিরিয়ে চোখ বন্ধ করে নিলাম। আমার কাণ্ড দেখে রাফি হেসে বলে, এ কি কাণ্ড, আমার বউটা তো দেখছি সেই বিয়ের প্রথম দিনের মতো লজ্জা পাচ্ছে। তোমার এই লজ্জা যে আমাকে আরও পাগল করে দেয়। কথা বলতে বলতে ততক্ষণে সে আমার ব্লাউজের বোতাম মুখে খুলে ফেলেছে। এবার আমার ফর্সা উন্মুক্ত বুক ওর চোখে পড়ল। সে আর একটা কথাও না বলে মুখ ডুবিয়ে দিল আমার বুকে। আমি শিহরিত হয়ে ওর চুল খামছে ধরলাম। ধীরে ধীরে সে আমার গলা বেয়ে আমার ঠোঁটে কিস করল। আলতো করে কিস করে আমার চোখে চোখ রেখে আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রত্যেকটা ছোঁয়া আমার শরীরে অনুভূতি বাড়িয়ে দিল। ধীরে ধীরে আমরা দুজন মিলিত হলাম। বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যার জন্য আমি আর রাফি প্রস্তুত ছিলাম না, কারণ এর আগে এমন ঘটনা কখনো হয়নি। রাফির মুখে বিরক্তি ফুটে উঠল, কারণ তার ভালোবাসায় যে ব্যাঘাত ঘটল। একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি এখন কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। ওর প্রতিটা ছোঁয়া আমার শরীরে অনুভূতি বাড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমরা দুজন মিলিত হলাম। বেশ কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। হঠাৎ এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজায় খটখট শব্দ শুনে রাফির চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। তার ভালোবাসার মাঝে কেউ ডিস্টার্ব করুক এটা তার একদম পছন্দ না। তার উপর আবার এমন অবস্থায় এটা যেন সে একদমই মেনে নিতে পারল না। এদিকে দরজায় খটখট শব্দ হয়েই যাচ্ছে। আমিও কিছু বলতে পারছি না। এবার রাফির খুব রাগ হচ্ছে। সে আমাকে বলে, এমন সময় কোন ফাজিল এসে দরজায় টকটক করছে বলো তো? ইচ্ছে করছে উঠে গিয়ে কানের নিচে দুটো মারি। আমি বললাম, বলতে তো পারলাম না কে এলো, তবে যে এসেছে তার মনে হয় বেশি তাড়া। রাফি বলে, পুরো মুডটাই খারাপ করে দিল। আমি বললাম, আমি দেখে আসছি। রাফি বলে, এই বলে সে আমার উপর থেকে নেমে কোমর অবধি পাতলা চাদর টেনে হেলান দিয়ে শুয়ে পড়ে। আমি উঠে তাড়াতাড়ি একটা নাইট ড্রেস পরে দৌড়ে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি আর কেউ নয়, রাইসা এমন করে দরজা ধাক্কাচ্ছে। আমি কিছু বলার আগে সে আমাকে বলে, এতক্ষণ কি করছিলি আপু? সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দরজা খোলার কোনো নামগন্ধই নেই। আমি বললাম, ও একটু চোখ লেগে এসেছিল। রাইসা বলে, ও তাই বল। আমি বললাম, কিন্তু তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই তো বলেছিলি তোর আজ লেট হবে। রাইসা বলে, আর বলিস না, আমার এক বান্ধবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই আজ আড্ডা ক্যান্সেল, এজন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। রাইসার কথাগুলো আমার ঠিক হজম হলো না, কারণ স্বপ্নের রাইসা বলেছিল প্রত্যেক বৃহস্পতিবারে রাইসা আর রাফি দুজনে হোটেলে যায়, একসাথে সময় কাটিয়ে রাত 9টা কি 9:30টার দিকে বাসায় ফেরে। কিন্তু আজ সবে মাত্র 8টা। যথাসম্ভব রাফি যায়নি বলে প্ল্যান ভেজতে গেছে। আমার মুখে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। বেশ হয়েছে,
আমাকে চুপচাপ ভাবতে দেখে রাইসা বলে, কিরে আপু, তুই আবার কি ভাবতে শুরু করলি? আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে। আমি বললাম, তুই বরং ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। রাইসা ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল, কিন্তু একবারও রাফির কথা জিজ্ঞেস করল না। এদিকে আমি রুমে যেতেই রাফি বলে, কে এসেছে গো? আমি বললাম, কে আবার? রাইসা। রাফি বলে, ও আজ এত তাড়াতাড়ি চলে এলো যে? ওর তো বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে দেরি করে আসার কথা। আমি বললাম, কিন্তু ওর এক বান্ধবী অসুস্থ হয়ে পড়ার কারণে তাড়াতাড়ি চলে এসেছে। রাফি এক রাশ বিরক্ত নিয়ে বলে, কাবাবের মধ্যে হাড্ডি তোমার ওই বোন, এসেছে যখন আর একটু দেরি করে আসতে পারল না? দিল তো ভালো মুহূর্তটাকে খারাপ করে। বুঝতে পারলাম ওর চাহিদা পূরণ না হওয়াতে ওর খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু কথাগুলো কি সে কিছু আড়াল করার জন্য আমাকে শোনাচ্ছে, নাকি সত্যিই তার মনের কথা? যাই হোক, তবে আমিও ওদের বুঝতে দেব না যে আমি ওদের সন্দেহ করছি। তাই আমি এবার নিজেকে স্বাভাবিক করে ওর কাছে এসে ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললাম, রাগ করছো কেন? এমনটা নয় তো যে তুমি আর আমি কোথাও চলে যাচ্ছি? সারা রাত তো পড়ে আছে নাকি? এবার ওঠো, ফ্রেশ হয়ে খেতে আসো। রাফি আর কিছু না বলে ফ্রেশ হয়ে খেতে বসল। তারপর আমরা তিনজন একসাথে খেয়ে উঠলাম। রাইসা রুমে চলে যাচ্ছিল দেখে আমি ডেকে বললাম, ব্যাগপত্র গুছিয়ে নে, কাল সকালে তোকে হোস্টেলে দিয়ে আসব। আমার কথা শুনে রাইসা রাফির দিকে তাকালো। রাফিও এক নজর রাইসার দিকে তাকিয়ে রুমে চলে গেল। রাইসা ঠিক আছে বলে সেও রুমে চলে গেল, কিন্তু রাফি একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করল না যে আমি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলাম। তবে আমার এই সিদ্ধান্ত রাফিকে মনে মনে অনেক ভাবাচ্ছে, কারণ এই 2 বছর রাইসা আমাদের এখানে থেকে পড়াশুনো করছে, সব খরচ রাফি দিচ্ছে। এই নিয়ে আমি কখনো আপত্তি করিনি, এমনকি সেও কখনো আপত্তি করেনি। সব কিছু তো ঠিক চলছিল, কিন্তু ওই যে আমার স্বপ্নটা আমাকে বাধ্য করেছে সব কিছু করতে। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আমি জানি না যদি বাস্তবে সত্যি হয়ে থাকে তখন। না, আমি আর রিস্ক নিতে চাই না। এসব ভেবে আমি সব কিছু গুছিয়ে রুমে গিয়ে দেখি রাফি হেলান দিয়ে শুয়ে আছে। আমাকে আসতে দেখে সে বলে, কি গো, তোমার হয়েছে? আমি বললাম, হয়েছে। আমি ওর পাশে বসে ওকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাফি বলে, কি কথা বলো? আমি বললাম, আসলে আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। আমার কথা শুনে সে খুব অবাক হলো। বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পর হঠাৎ কেন আমি পড়াশোনা করতে চাইছি এটা কোনোভাবেই মাথায় আসছে না ওর। সে আমার দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? কথা বলছো না যে? আমার কথায় যেন ওর ধ্যান ভঙ্গ হলো। রাফি এবার উঠে বসে পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা কিস করে বলে, তুমি পড়াশোনা করতে চাও? সেটা তো ভালো কথা। আমি কি কখনো তোমাকে কোনো কিছুতে না করেছি? তা আমার বউটা কোন কলেজে ভর্তি হবে শুনি? আমি বললাম, এখনও ভাবিনি কোন কলেজে ভর্তি হব। বাবাকে বলেছি, বাবা যে কলেজে ভর্তি হতে বলবে সেখানেই ভর্তি হব। আমার মুখে এই কথা শুনে রাফি আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে বলে, তুমি বাবার সাথে কথা বলেছ? আমি বললাম, রাফি বলে, কখন, কবে? আমি বললাম, আজ সকালে, তুমি অফিসে যাওয়ার পর। রাফি বলে, তুমি বাবার সাথে কথা বলেছ? এটা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। এই 5 বছরে আমি তোমাকে একবারও দেখিনি বাবার সাথে কথা বলতে। তুমি যে বাবার সাথে অভিমান করেছিলে, তাহলে এবার তোমার অভিমান ভেঙেছে? আমি বললাম, আর কত, অনেক তো হলো রাগ অভিমানের পালা। রাফি বলে, সত্যি আমি খুব খুশি হয়েছি তোমার কথা শুনে। রাফি মুখে যতই খুশি প্রকাশ করুক না কেন, সে মনে মনে আমাকে নিয়ে অন্য কিছু ভাবছে। হঠাৎ আজকে আমার এতটা পরিবর্তন ও যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি বললাম, চলো ঘুমিয়ে পড়ি, সকালে আবার রাইসাকে হোস্টেলে দিয়ে আসতে হবে। আমার কথা শুনে রাফি আমার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত তাড়াতাড়ি তো ঘুম আসবে না আমার। আমি বললাম, কেন, তোমার আবার কি কাজ আছে? রাফি আমার ঘাড়ের কাছে মুখ গুজে নাক ঘষতে ঘষতে বলে, কেন, তুমি জানো না সন্ধ্যের কাজটা যে আধুরা রয়ে গেল, মনে নেই? ওর কথা শুনে আমি লজ্জা পেয়ে বললাম, তুমিও না, সেই আগের মতোই থেকে গেলে। রাফি বলে, আর তুমি বুঝি বদলে গেছো? তুমিও তো ঠিক আগের মতোই আছো। এই বলে সে আমার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগলো। ধীরে ধীরে বুকের ওপর হাত দিয়ে নাইট ড্রেসের বাঁধনটা এক টানে খুলে দিল। অমনি নাইট ড্রেসটা কাঁধের 2 চ্যাটি দিয়ে গলে কোমরের কাছে এসে আটকে রইল।
এক টানে নিজের টি শার্ট খুলে আমাকে উন্মুক্ত বুকে জড়িয়ে নিল। শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ভালোবাসার ছোঁয়া ভরিয়ে দিতে লাগল। সে এক অন্যরকম অনুভূতি। তারপর আমরা আমাদের আধুরা কাজটা সম্পূর্ণ করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানালাম। তারপর একসাথে খেয়ে রাইসাকে হোস্টেলে ছাড়ার জন্য গাড়িতে উঠে বসলাম। গাড়ি বলতে রাফির গাড়ি না, একটা ট্যাক্সি বুক করে ওকে নিয়ে বসলাম। রাফি অনেকবার বলেছিল যে সে আমাদের হোস্টেল অবধি ছেড়ে দেবে, কিন্তু আমি তার মুখের উপর না করে দিয়েছি। তাতেই সে চুপ হয়ে গেল। তারপর আমি রাইসাকে তার জন্য নির্ধারিত করা হোস্টেলে পৌঁছে দিয়ে হোস্টেলের লেডি ম্যানেজারের সাথে কথা বলে আবার বাসায় ফিরে এলাম। কিন্তু আমার মনের খচখচানি এখনও যায়নি। রাইসাকে হোস্টেলে দিয়ে এসেও আমার মন শান্ত হচ্ছে না, কারণ ওরা চাইলেই ফোনে যোগাযোগ করতে পারবে। এমনকি রাফি গিয়ে রাইসার সাথে দেখা করে আসতে পারে। এদিকে আমার বোন রাইসা, অন্যদিকে অফিসে নিতু, দুজনেই যেন আমার গলায় কাঁটা হয়ে আটকে আছে। আরও একটা বিষয় নিয়ে ভাবা দরকার। এই 5 বছরে আমি বাচ্চা নিতে অনেকবার ট্রাই করেছি, কিন্তু রাফি কোনোদিনও বাচ্চা নেওয়ার কথা বলেনি। কেন? বরং আমি ওকে প্রেশার দিয়েছি বাচ্চা নেওয়ার কথা বলে, কিন্তু সে বারবার একটা কথাই বলে, এত তাড়াহুড়ো কিসের, বাচ্চা নেওয়ার সময় হলেই বাচ্চা নেব। এর মধ্যে তার উদ্দেশ্য কি? প্রতিদিন কিসের মেডিসিন আমাকে খেতে দেয়? বিয়ে হওয়ার পর থেকে দেখছি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসে। কিসের ইঞ্জেকশন এগুলো? বললেই বলে, ওহ কিছু না। তুমি অনেক দুর্বল, তাই ডাক্তার বলেছে যতদিন না তোমার দুর্বলতা যাচ্ছে ততদিন 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন মারতে হবে। আচ্ছা, মানুষের দুর্বলতা কি 5 বছর ধরে থাকে? আমি তো পরিপূর্ণ সুস্থ, পুরো সংসার নিজের হাতে সামালছি। রাফির সব কিছু দেখাশোনা আমি করি, শারীরিক মিলনের দিক দিয়েও কোনো অপূর্ণ রাখেনি। তাহলে দুর্বলতা কিসে? নাকি আমার বাচ্চা না হওয়ার জন্য এই মেডিসিন আর ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আমাকে? না, এভাবে চলতে দেওয়া যায় না। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে তাহলে তো আমি কোনো দিনও মা হতে পারবো না। এই তো আর 1 সপ্তাহ পরে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে চেকআপ ও ইঞ্জেকশন মারার জন্য। তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করব। এদিকে রাফি অফিসে গিয়ে রাইসাকে ফোন দিল। ফোনের স্ক্রিনে রাফির কল দেখে রাইসা তাড়াতাড়ি রিসিভ করল। রাফি বলে, কেমন আছো? রাইসা বলে, আর কেমন আছো জিজ্ঞেস করছো তুমি? হঠাৎ আপুর যে কি হলো বুঝতেই পারলাম না, জোর জবরদস্তি করে হোস্টেলে উঠিয়ে দিল। কেন এমন করলো? তুমি কি কিছু জানো? রাফি বলে, সত্যি বলতে রাইসা আমি কিছুই জানি না, ওর মনে যা আসছে তাই করছে। তোমাকে বলেছি কিনা আমি জানি না, কাল রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে হঠাৎ সে আমাকে বলে সে নাকি আবার পড়াশোনা শুরু করবে। সত্যি বলতে আমি তো ওর কথা শুনে একদম অবাক হয়ে গেছি। বিয়ের এতগুলো বছর পর পড়াশোনা করতে চাইছে, কেমন আজীব লাগছে না? রাইসা অবাক হয়ে বলে, বলো কি? আমি তো জানি না, আপু তো আমাকে কিছু বলেনি। আচ্ছা কি হচ্ছে এসব বলো তো, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। রাফি বলে, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি তো শুধু ভয়ে আছি আমার প্ল্যান না ভেস্তে যায়। যেটা আমি গোপন করে এসেছি সেটা কোনোভাবেও জেনে না যায়। যদি একবার জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছো রাইসা? রাইসা বলে, সত্যি কখনো চাপা থাকে না, তুমি নিশ্চয়ই জানো। এখন না হলেও 1 যুগ পরে হলেও সব কিছু কিন্তু সামনে আসবে। রাফি বলে, তার জন্যই তো এত এত পরিকল্পনা। সত্যি বলতে তোমার সঙ্গ না পেলে আমি কিছুই করতে পারতাম না। তুমি যেভাবে আমাকে বোঝো হয়তো এই পৃথিবীর কেউ আমাকে তেমন বোঝে না। রাইসা বলে, হয়েছে, আর তেল মালিশ করতে হবে না। এখন বলো সামনের প্ল্যান কি? রাফি বলে, আগে আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এক হতাম, এখন যখন তুমি হোস্টেলে চলে গেছো তাই আমরা মাসে অন্তত একবার মিলিত হব। রাইসা, তোমার পরামর্শ, তোমার সঙ্গ আমার চাই, তা না হলে যে আমি একা হয়ে যাব, বুঝতে পারছো তুমি? রাইসা বলে, আগামী সপ্তাহে আপুকে হসপিটালে নিয়ে যাবে তাই না? রাফি বলে, কিন্তু ভয় হচ্ছে। রাইসা বলে, টেনশন করো না, আর মাত্র একটা ইঞ্জেকশন, তারপরেই তো সব কিছুর সমাধান। তোমার আর আমার কোনো টেনশন থাকবে না। তুমি শুধু ডাক্তারের সাথে আগে একবার কথা বলে নিও, তাহলেই হবে, ব্যাস। আর কিছু? রাফি বলে, না, আপাতত তেমন কিছু নেই, আর তবে তোমাকে খুব মিস করব। রাইসা বলে, আমিও। তারপর রাফি ফোন রেখে দেয়। ফোন রাখার সাথে সাথে নিতু কেবিনে প্রবেশ করে। নিতু বলে, কি ব্যাপার, আজকাল দেখছি তুমি খুব মনমরা হয়ে থাকো, কি হয়েছে, কোনো সমস্যা?
রাফি বলে, না তেমন কিছু না। তুমি কি আমার প্রমোশনের ব্যাপারে বসের সাথে কথা বলেছ? নিতু বলে, বলেছি বই কি। ওই বুড়ো ফাজিলটা খুবই চালাক, বলে কিনা আমাকে এক রাত তার সাথে কাটাতে হবে, তবেই সে তোমাকে প্রমোশন দেবে। রাফি অবাক হয়ে গেল ওর কথা শুনে। নিতু এসে পেছন থেকে রাফির গলা জড়িয়ে ধরে, বলে, তুমি শুধু একবার অনুমতি দাও, আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছি। ভাগ্যক্রমে আমিও সেখানে উপস্থিত ছিলাম, কারণ বাসায় এসে আমার কেমন যেন অস্বস্তি শুরু হলো। বারবার কেন জানি মনে হচ্ছিল একবার অফিসে গিয়ে দেখা দরকার। রাফি অফিসে আছে নাকি আমার পেছনে পেছনে রাইসার সাথে দেখা করতে গেছে, তাই মূলত আমার অফিসে আসা। কিন্তু এ কি, এখানে তো দেখছি অন্য কিছু। প্রথম থেকে ওদের কি কথা হচ্ছিল আমি জানি না। আমি শুধু লাস্টে প্রমোশন করিয়ে দিচ্ছি, কথাটা শুনেছি। আর নিতু রাফির গলা জড়িয়ে ধরে আছে, এইসব দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। তাহলে কোনো কিছুই মিথ্যা না, সব সত্যি। আমার স্বপ্ন, আমার সন্দেহ, সবই সত্যি। এদিকে আমার রাগে ঘৃণায় পুরো শরীর থরথর করে কাঁপছে। রাফি আমার সাথে চিট করছে, কিন্তু কেন? আমি ওকে বাচ্চা দিতে পারছি না বলে তাই? কিন্তু বাচ্চা তো ওই নিতে চাইছে না, পরে পরে বলে 5 বছর কাটিয়ে দিয়েছে। তাহলে কি আমি ওর ভালোবাসার যোগ্য না? ইচ্ছে করছে ভেতরে গিয়ে ওদের হাতে নাতে ধরে যা ইচ্ছে নয় তাই বলে, কিন্তু না, আমাকে যে আরও প্রমাণ জোগাড় করতে হবে। এই ভেবে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। বাসায় এসে বালিশ বুকে নিয়ে অনেকক্ষণ কান্না করলাম। কাকে এত বিশ্বাস করলাম আমি? দুনিয়ার সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। প্রতিদিনের মতো দুপুর 2টোর দিকে রাফি আমাকে ফোন করে বলে, আমার বউটা খাবার খেয়েছে। আমি তো অবাক, আজ সত্যিই অবাক লাগছে। ধোকা দেওয়ার পরেও এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? আমি কোনো রকম নিজেকে সামলে বললাম, না এখন খাবো। রাফি বলে, তাহলে লক্ষ্মীটি আর দেরি কেন? আমি লাইনে আছি, তুমি খেতে বসো। ওর কথাগুলো শুনে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। দলা পাকিয়ে কিছু একটা যেন গলার কাছে এসে আটকে আছে। চোখ বন্ধ করে নিঃশব্দে কেঁদে ফেললাম। আমাকে চুপ দেখে রাপি বলে, কি হলো? ওঠো, তাড়াতাড়ি খেতে বসো। আজ যেটা নিজের চোখে দেখলাম, এটা দেখার পরেও কি আমার গলা দিয়ে খাবার নামবে? আমি বললাম এই বলে চুপচাপ একটা প্লেটে খাবার নিয়ে খেতে বসলাম। তারপরও ফোন রেখে দিল। রাফি ফোন রাখতেই আমি ডুকরে কেঁদে উঠলাম। মনে মনে বললাম, সত্যি হয়ে যাচ্ছে, সব সত্যি হয়ে যাচ্ছে। আমার সাথেই কেন এমন হচ্ছে? কিছু একটা মনে হতেই চোখের পানি মুছে বললাম, না, আমাকে যে আরও অনেক কিছু জানতে হবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। এটা যখন সত্যি হয়েছে, তাহলে রাইসার সাথে রাফির ওইটাও সত্যি হবে। আমাকে এখন পুরোদমে ওর পিছনে লেগে থাকতে হবে। কাল আমি আবার অফিসে যাব, দারোয়ানের সাথে কথা বলতে, কারণ অফিসের দারোয়ানদের কাছেই অফিসের ভেতরে সব তথ্য পাওয়া যায়। এই ভেবে নিজেকে স্বাভাবিক করে নিলাম। এত সহজে ভেঙে পড়লে যে চলবে না, ও আসার আগে যা করার করতে হবে। আজ ওকে এমন একটা সারপ্রাইজ দেব যেটাও ভাবতেই পারবে না। এসব ভেবে হ্যান্ডব্যাগ কাঁধে ঝুলিয়ে আবার বেরিয়ে পড়লাম। সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে বাসায় ফিরে এলাম, কারণ সন্ধ্যার পরপরই রাফি চলে আসবে, তাই। এদিকে রাফি অফিসের কাজ শেষ করে বের হবার সময় অফিসের ভেতরের একজন গার্ড বলে, স্যার একটা কথা আছে, একটু দাঁড়ান। গার্ডের কথা শুনে রাফি দাঁড়িয়ে গেল। গার্ড এসে বলে, স্যার আজ ভাবি এসেছিল। রাফি একটু অবাক হয়ে বলে, ভাবি? কোন ভাবি? গার্ড বলে, আরে স্যার, আপনার ওয়াইফ। কথাটা শুনে রাফি চমকে উঠে রাফি ব্যস্ত হয়ে বলে, তোমাদের ভাবি কটা বাজে এসেছিল? গার্ড বলে, আপনিও না স্যার, ভাবি আপনার সাথে দেখা করতে এসেছিল, আর আপনি নিজেও জানেন না কটা বাজে এসেছিল। রাফি বলে, আসলে হয়েছে কি, আমি ঘড়ির টাইম দেখিনি। এখন বল কটা বাজে এসেছিল? গার্ড বলে, ওই তো যখন নিতু ম্যাডাম ফাইল নিয়ে আপনার কেবিনে গিয়েছিল, তার 2-4 মিনিট পর। এটা শুনে তো রাফি আরও ঘাবড়ে গেল। এবার রাফি ঘামতে শুরু করলো। রাফি আমতা আমতা করে বলে, তো তুমি শিওর তো যে ওই সময় তোমার ভাবি এসেছিল? গার্ড বলে, আরে স্যার, আপনি তো জানেন আমার কাজ কি, সর্বক্ষণ এই করিডোরের সব কিছু চেক করা আর কার কি লাগে সেটা দেখা। যখন ভাবি এসেছিল তখন আমি ওইখানকার একটা লাইট ঠিক করছিলাম, তাই আমার ভুল হতেই পারে না। কেন স্যার, কোনো সমস্যা? রাপি বলে, না কোনো সমস্যা না, তুমি তোমার কাজে যাও, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে বলার জন্য। কিন্তু এদিকে ভেতরে ভেতরে রাফি ঘাবড়ে আছে। যদি ওই সময় আমি অফিসের করিডোরে থাকি, তাহলে নিশ্চয়ই নিতুর সাথে আমাকে দেখেছে। তাই হয়তো আমার সাথে দেখা না করে চলে গেছে। জানি না আজ ঘরে গেলে কি হবে, কিভাবে ওকে বোঝাবো, কিভাবে ওকে সামলাবো। এতক্ষণে হয়তো কান্নাকাটি করে নিজের হাল খারাপ করে ফেলেছে। মনে একরাশ ভয় আর দুশ্চিন্তা নিয়ে রাপি বাসায় আসে। দরজার কাছে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতে কলিং বেল প্রেস করে। ঘামে পুরো শরীর ভিজে চুপচুপ করছে।
প্রতিদিনের তুলনায় আজ একটু বেশি ঘেমেছে মনে হচ্ছে। সেটা কি ভয়ের কারণে? সেটা সে নিজেও জানে না। কলিং বেল প্রেস করেছে, বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল, অথচ দরজা খুলছে না। এবার সে আরও ঘাবড়ে গেল, হাত পা আরও বেশি কাঁপতে লাগল। আবার কাঁপা কাঁপা হাতে কলিং বেল প্রেস করতে গিয়ে একসাথে 4-5 বার প্রেস করে ফেলল। ডান হাত উল্টিয়ে কপালের ঘাম মুছে নিল। এবার আমি দরজার কাছে এসে জিজ্ঞেস করলাম, কে এসেছে? রাপি কাঁপা কাঁপা গলায় বলে, আজাটা খোলো। আমি বললাম, ও তুমি? কথাটা বলতে বলতে দরজা খুলে দিলাম। দরজা খুলে দিতেই আমাকে দেখে রাপি হতভ্রম হয়ে যায়। আমাকে দেখতে দেখতে ওর হাত থেকে কখন যে ব্যাগ ছুটে নিচে পড়ে যায় সেটা সে বুঝতেই পারল না। ও যেন ভাবতে পারেনি বাসায় এসে এমন কিছু দেখবে। ভাবা তো দূর, কখনো স্বপ্নেও ভাবতে পারেনি এ জীবনে আমাকে এভাবে দেখবে। আমাকে দেখে যেন ওর চোখ ধাঁধিয়ে গেছে। আসলে আজ বিকেলে আমি ঘর থেকে বেরিয়ে পার্লারে গিয়েছিলাম নিজেকে একটু তৈরি করতে। এমনিতে আমি কিন্তু কম সুন্দরী নই। আমার সৌন্দর্য ফোটাতে মেকআপের প্রয়োজন হয় না। বিয়ের এই 5 বছরে কখনো নিজেকে এভাবে তৈরি করিনি, কারণ কখনো প্রয়োজন বোধ মনে করিনি। কিন্তু আজ যেন মনে হচ্ছে কিছু না কিছু কমতি আছে আমার মাঝে, যার জন্য রাপি আমাকে চিট করছে। তাই আজ নিজেকে নিজের মন মতো করে সাজিয়েছি। এদিকে রাপি আমার দিকে তাকিয়ে যেন হাক্কা বাক্কা রয়ে গেল। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ও শুধু আমাকে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করছে। যে ভয় বুকে নিয়ে দুরু দুরু বুকে ঘামতে ঘামতে ঘরে এসেছে, সে ভয়টা এখন কোথায় যেন উদাও হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। আমি যখন দেখলাম রাপি কিছু বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, তখন আমি বললাম, এই তোমার কি হলো বলো তো? এভাবে দরজার বাহিরে দাঁড়িয়ে হাঁ করে আছো কেন? এখন কি বাহিরে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরের ভেতরেও আসবে? আমার কথায় রাপির চমক ভাঙল। যে চোখের পাতা এতক্ষণ ধরে এক পলকও পড়েনি, ধ্যান ভঙ্গ হতেই এখন টিপ টিপ করে 2-3 বার চোখের পলক পড়ল। এবার সে বিস্ময়ে অবাক হয়ে বলে, তুমি? আমি বললাম, হ্যাঁ আমি। এই তোমার কি হয়েছে বলো তো? এমন ভাব করছো যেন তুমি আমাকে আগে দেখোনি। রাপি বলে, আরে আমি তোমাকে দেখিনি তা নয়, তোমার সাথে আমি 5 বছর ধরে সংসার করছি, কিন্তু এই রূপে তোমাকে কখনো দেখিনি। আমি বললাম, কেন? দেখতে কি ভালো লাগছে না? ভালো তো লাগার কথা। এই ড্রেসটা তো তুমি এনেছিলে আমার জন্য, কিন্তু কখনো পরা হয়নি। আজ কেন জানি মনে হলো একটু পরি, তাই পরেছি। তোমার যখন ভালো লাগছে না তাহলে খুলে ফেলি। এই বলে আমি রুমের দিকে যেতে চাইলে তখনই হঠাৎ রাপি এমন একটা কাণ্ড করল, তা দেখে তো আমি অবাক। পুরুষ মানুষ যে এত ধূর্ত, এত চালাক হয় তা আমি রাপিকে না দেখলে বুঝতেই পারতাম না। এত নিখুঁত অভিনয় করে কি করে? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।